প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জুন মাস, আগামী 2 মাসের মধ্যে একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে। সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন। রাজনীতিবিদরা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে। শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিবিদরা নয়, পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী জুনের যে পরিকল্পনা উনি হাতে নিয়েছেন, সেই জুনের পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডারওয়ে সহ। বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো কঠোর হবে, এটা ঘোষণা দিয়েছে। টের পাইছেন তো? বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান। ডক্টর ইউনূসের জনপ্রিয়তাকে এত ভয় পাচ্ছে কেন ভারত, বিএনপি ও অন্যান্য দলগুলো? এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। যুক্তরাজ্য থেকে ইসরায়েলের একজন প্রভাবশালী মন্ত্রী, যাকে আমরা চিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, নাম কি? গিডিয়ন সার, যুক্তরাজ্যে গেছিল সফর করতে কয়েকদিনের জন্য। তো মাঝখানে এমন এক ঘটনা ঘটছে, সফরকে সংক্ষিপ্ত কইরা তাড়াহুড়া করে ফ্লাইট ধইরা যুক্তরাজ্য ছাইরা এই মন্ত্রী পালাই গেছে। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে রুশ জিম্মি আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পুতিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জুন মাস, আগামী 2 মাসের মধ্যে একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে। সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন। রাজনীতিবিদরা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে। শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিবিদরা নয়, পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী জুনের যে পরিকল্পনা উনি হাতে নিয়েছেন, সেই জুনের পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডারওয়ে সহ সকল কিছু ওপেন করে দিবে ভারতের। যখন ভারত খুব বেশি পই পই চই চই করছে, তখনই এই পরিকল্পনাটা জোরালোভাবে উনি সামনে এগিয়ে নিয়ে এসেছেন। আমরা জানি যে 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় আমাদের জীবন গিয়েছে 57 জন আমাদের সেনা অফিসারের। সেই পিলখানার বিষয়ে এখন বাংলাদেশ প্লাস ভারত কারা কারা জড়িত ছিল, সকল জড়িতদেরকে সামনে এনে জুনের মধ্যে যাতে করে বিচার কার্যক্রম শুরু করা যায়, সেই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জেনারেল ফজলুর রহমান স্যারকে ডেকে এনে কমিশনকে তাগিদ দিয়েছেন যে আগামী জুনের ভিতরেই কমিশনের রিপোর্ট যেন বাস্তবায়ন করে জন্য তৈরি করে রিপোর্ট যেন জমা দিয়ে দেন। আর সেখানেই চলে এসেছে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই অপারেশনে, এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম। এখানে জেনারেল ফজলুর রহমান স্যার আবার উল্লেখ করেছেন দেশে এবং বিদেশে ওনাদের সাক্ষ্য নেওয়ার জন্য যেই পরিমাণ মানুষের কাছে যাওয়া দরকার, সেই পরিমাণ মানুষের কাছে ওনারা পৌঁছতে পেরেছেন এবং বিদেশ থেকে কয়েকজন সাক্ষ্য দেবেন। বাংলাদেশের কারাগার থেকে তারা বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছেন যারা বিডিআর এবং সেনাবাহিনীতে তখন চাকরি করেছেন বিডিআরের পিলখানায়। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে বলছি যে বিদেশে কার সাক্ষী নিবে, কে সেই ব্যক্তি বিদেশ থেকে সাক্ষী দিবেন। আমরা জানি যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আছেন এর মাঝে অন্যতম। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের অবদান আছে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের পিছনে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একাধিক ভিডিওতে বের হয়ে এসেছে পিলখানায় কিভাবে তারা ঢুকেছিল, কিভাবে বের হয়েছিল এবং পিলখানায় ভারতীয় নাগরিকরা, ভারতীয় ফোর্সরা এসেছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ব্যাপারে ইলিয়াস হোসেন ভাইয়ের কাছে আছে পরিষ্কার রিপোর্ট। তাই সেই জায়গা থেকে ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেই আমরা মনে করছি। আমরা পরবর্তীতে সাক্ষ্যদের যদি রিপোর্টটা প্রকাশ করেন কে কে সাক্ষ্য দিয়েছেন,
তখন হয়তোবা আমরা জানতে পারবো ইলিয়াস হোসেন ভাইয়ের নাম সহ আরও যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, বাংলাদেশের বিষয়ে, বিডিআরের বিষয়ে। সেনাবাহিনীর অনেক অফিসার আছেন বাংলাদেশের বাহিরে, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে, স্পেশালি আমেরিকা এবং ইউকেতে বসবাস করেন অনেক সেনা অফিসার, যারা নাকি বিডিআরের বিষয়টা নিয়ে বহুবার কথা বলেছেন এবং তারা সেদিন বিডিআরে চাকরিও করেছিলেন, পিলখানায় অনেকে চাকরি করেছিলেন। বিভিন্ন কারণে তারা শেখ হাসিনার বিরোধিতা করার কারণে, শেখ হাসিনার বিচারের দাবির কারণে, পিলখানায় সঠিক বিচারের তদন্তের স্বার্থে তারা যখন কথা বলেছেন, তখন আর শেখ হাসিনা তাদেরকে হুমকিতে ফেলে দেওয়ার কারণে তারা আর বাংলাদেশে থাকতে পারে নাই। তারা কেউ আমেরিকা সরকারের কাছে আশ্রয় চেয়েছে, কেউ ব্রিটিশ সরকারের কাছে আশ্রয় চেয়েছে, কেউ ফ্রান্স, জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন। সেখান থেকেও বেশ কিছু তথ্য এবং বেশ কিছু সাক্ষাৎকার যেতে পারে। এর মাঝে বলা রাখা দরকার যে মেজর দেলোয়ার ভাই আছে কানাডাতে, এরকম অনেকেই আছেন অনেক দেশে। তাহলে সেখান থেকে সাক্ষ্যগুলোও নেওয়ার জন্য পরিকল্পনা করেছেন জেনারেল ফজলুর রহমান স্যার। বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আরো কঠোর হবে, একটা ঘোষণা দিয়েছে, টের পাইছেন তো? বিশেষ করে যারা কথায় কথায় দৌড় দিয়ে রাজপথে চলে যান। ভাই ঠিক আছে, জুলাই আগস্ট রাজপথ থেকে উঠে আসছে আগস্ট পরবর্তী বাংলাদেশ, কিন্তু খেয়াল রাখতে হবে এই বাংলাদেশে আপনার আন্দোলন আপনি করেন না, এটা আপনার ব্যক্তি আন্দোলন। যেটা আপনি ক্ষেতের মধ্যে করতে পারেন, আপনি স্কুলের মাঠে করতে পারেন, সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে করতে পারেন, জাতীয় চিড়িয়াখানায় গিয়ে করতে পারেন, কিন্তু এমন কোনো জায়গায় আপনি করতে পারেন না যেটা আমার সমস্যার কারণ হবে, তাই না? এই যে রাস্তায় কথায় কথায় রাস্তায় নেমে যাওয়া, মহাসড়ক ব্লক করে ফেলা, তারপর হচ্ছে আপনার ঢাকা শহর, সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে, বিভিন্ন কাজে আসে, হাজার হাজার টাকা খরচ করে আসে, আইসা দেখে কি এই এলাকা ব্লকেট, এখানে গেলে হুন্ডা আটকাই দেয়, আবার বেশি কিছু করলে কে আওয়ামী লীগের ফেসিস দোসর, এগুলা বলে অনেকে হেনস্থার ঘটনাও ঘটছে। আপনি প্রতিদিন যখন এই কর্মকাণ্ডগুলো করছেন, মানুষ বিরক্ত ভাই, কারণ রিক্সাওয়ালারা রিক্সা চালাইতে পারে না, ভ্যানওয়ালারা চালাইতে পারে না, সিএনজিওয়ালারা চলতে পারে না, ড্রাইভাররা ভাত খাওয়া বন্ধ। একটা রাস্তার উপরে তো মানুষের অফিসের 9টার টাইম শেষ, কারোর পরীক্ষা ডিস্টার্ব করতেছেন আপনি। ভাই এই দাবিটা তো আপনার, আমি আপনার দাবির প্রতি সমর্থন জানাবো, কিন্তু আপনি রাজপথে নাইমা আমার ডিস্টার্বের কারণ হইতে পারেন না, এটা দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশে আছে। এখন এদের আবার বক্তব্য কি, এইভাবে কি হয়? রাজপথে নাইমা এই দাবি আদায় করতে হয়। আমাদের নাহিদ ভাইরা দেখা দিয়ে গেছেন, ওইটা আলাদা আন্দোলন ছিল, আলাদা ছিল, বাট আপনার এটা আলাদা। আরেকবারই নাহিদ ভাইদের এটা তৈরি করা, নাহিদ ভাইরা নিজেরাই তো এখন ভাই মানুষ পায় না, আপনি কই চিন্তা করতেছেন? এখন এই যে পরিস্থিতি, গতকালকে আমাদের কুমিল্লা মহাসড়কে আমরা দেখছিলাম সেনাবাহিনীর ধাওয়া, এখন ধাওয়াবে, দেখলে রাস্তায় ধাওয়াবে। আমি স্যালুট করি এই সিদ্ধান্ত, ধাওয়াইতে হবে ভাই। তুমি তোমার আন্দোলন করো, সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা যে ডিপার্টমেন্ট আছে সেইখানে যাও, কলেজের ভিতরে স্যারে কি করছে ছাত্রীর লগে, তুমি আইসা মহাসড়ক বন্ধ করে দাও। ওয়াই? আব্বার দিনের দেশ তোমার, এটা আমারও তো দেশ। এখন এই যে কথায় কথায় রাজপথে নামা, রাজপথ চেষ্টা, অবরোধের চেষ্টা, আর এগুলার কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করবে আগামী দিনে, প্রশ্ন ছিল আমাদের সেনা অফিসারদের কাছে, গতকালকে সাংবাদিকদের। তা আমাদের যিনি প্রশ্নের উত্তরদাতা, ওনার নাম সম্ভবত আমি একটু দেখে বলছি ওনার নামটা, সেনানিবাসে একটা সাংবাদিকদের জন্য বিশেষ প্রোগ্রাম ছিল, তো সেখানে আমাদের যিনি দায়িত্বশীল কর্নেল শফিকুল ইসলাম, তো তিনি আপনারা বলছেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় সড়কে এই অবরোধের ঘটনা ঘটছে, আর এই অবরোধ দুর্ভোগ বাড়াই দেয়, আর্থিক খাত সহ সব খাতই ক্ষতিগ্রস্ত করে। সেনাবাহিনী চেষ্টা করছে যত কম সময়ের মধ্যে এই সড়কের অবরোধ মুক্ত করা যায়। এমনকি গতকালকে ঢাকা কুমিল্লা মহাসড়কে সেনাবাহিনীর অ্যাকশন নিয়েও তিনি কথা বলেছেন। পিএসসিতে যে বিসিএস কর্মকর্তারা না কারা, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ধাওয়ার অ্যাকশন কথা বলেছেন, এবং আগামী দিনেও এই রাজপথে যে কোনো ধরনের রাজপথ ব্লকেট করার যে কর্মসূচি, সেখানে নৈরাজ্য সৃষ্টির যদি কোনো রকম চেষ্টা করা হয়, সেনাবাহিনী আস্তে আস্তে অ্যাকশনে যাবে। এমনকি সংশ্লিষ্টদের সেনাবাহিনীর পক্ষ থেকেও আপনার নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের দাবি টাবি নিয়ে আন্দোলন করেন, কিন্তু রাজপথ ক্লিয়ার রাখতে হবে। আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েকটি স্পট ক্লিয়ার করে দাও, স্টেডিয়ামে যাও, খেলার মাঠে যাও, স্কুলের মধ্যে করো,
অথবা বিভিন্ন পাবলিক প্লেস বলতে রাস্তাঘাট করা যাবে না। একজন মানুষ, যে বললাম না, একজন ওই উত্তরবঙ্গ থেকে একটা ঢাকা আসছে ভাই, দিনে দিন তার ফিরতে হবে, আপনি তার অর্ধেক কাজ নষ্ট করে দিচ্ছেন। একজন লোক এয়ারপোর্টে যাবে, সেই গাড়ির থেকে সে কেমনে যাবে ভাই? এগুলো মানুষ বিরক্ত হয়, হাজার হাজার মানুষ আপনার কারণে বিরক্ত। আর এই দখল মখল রাজপথ, এগুলাতে মানুষের এখন তীব্র অবস্থা, পারে না থাপড়ায়। বাস্তবতা এটা, যেটা যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলন আপনারটা আপনি করবেন, ইটস ইউর কি বলো যে রাইট, সাংবিধানিক অধিকার। কিন্তু আপনার অধিকার আমার ডিস্টার্বের কারণ হওয়ার সুযোগ নেই। সেনাবাহিনী আমি মনে করি গতকাল যেটা করছে খুবই সুন্দর কাজ করছে, আগামী দিনেও করতে হবে। ডক্টর ইউনূসের জনপ্রিয়তাকে এত ভয় পাচ্ছে কেন ভারত, বিএনপি ও অন্যান্য দলগুলো? এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন শিশির তার পোস্টে বলেন, বিএনপি ও সমমনা অন্যান্য দলের ভাইরা মনে রাখবেন, আপনাদের ডাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়নি। আপনাদের ডাকা সরকার পতনের অসহযোগ আন্দোলনে এদেশের মানুষ রাস্তায় নামেনি, এমনকি দলের নেতাকর্মীরাও মাঠে সাড়া দেয়নি। 2023 সালের 20 ডিসেম্বর বিএনপি ঘোষণা দিয়েছিল, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলন চলবে। উল্লেখ করে এনসিপির এই নেতা আরও বলেন, সরকারকে খাজনা, ট্যাক্স, পানি, বিদ্যুৎ বিল ইত্যাদি না দেওয়ারও ঘোষণা দেয় বিএনপি। মজার ব্যাপার হলো, সেই কর্মসূচি এখনও চলমান। বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের মতে 2023 সালের থেকে আজ পর্যন্ত এদেশের মানুষ সরকারকে খাজনা, ট্যাক্স, পানি, বিদ্যুৎ সহ সেবা খাতের বিল দেবে না বা না দিলেও চলবে, অথবা যারা এই গত 1.5 বছর বিল দিয়েছেন তাদের টাকা সরকার ফেরত দেওয়া উচিত, কারণ বিএনপির অসহযোগ আন্দোলন এখনও চলমান। শিশির তার পোস্টের শেষে উল্লেখ করেন, বিএনপির উদ্দেশ্যে বলছি, লজ্জার কিছু নেই। 1.5 বছর হয়ে গেছে তো কি হয়েছে? এবার অন্তত সেই অসহযোগ আন্দোলন কর্মসূচিটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিন, অথবা গত 1.5 বছর সরকারকে দেয়া জনগণের খাজনা, ট্যাক্স, পানি, বিদ্যুৎ বিলের টাকা মওকুফ বা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। এই দুইটির যে কোনো একটি অন্তত করেন। যুক্তরাজ্য থেকে ইসরায়েলের একজন প্রভাবশালী মন্ত্রী, যাকে আমরা চিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, নাম কি? গিদিয়ন সার, যুক্তরাজ্যে গেছিল সফর করতে কয়েকদিনের জন্য। তো মাঝখানে এমন এক ঘটনা ঘটছে, সফরকে সংক্ষিপ্ত কইরা তাড়াহুড়া করে ফ্লাইট ধইরা যুক্তরাজ্য ছাইরা এই মন্ত্রী পালাই গেছে। ঘটনার প্রেক্ষাপট কি? ওইখানে কি আমাদের বীরদের কোনো সমর্থকরা দৌড়ানি দিছিল? না না ভাই, এটা আপনি যুক্তরাজ্যে করার সুযোগ নাই। কোনো মুসলিম কমিউনিটি তার বিরুদ্ধে অ্যাকশনে গেছিল? তাও না, অটো একটা বাটে পড়ে গেছিল। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, ইসরায়েলি গণমাধ্যম বলছে যে পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার যুক্তরাজ্য থেকে তার সফর সংক্ষিপ্ত করে পালিয়ে ইসরায়েলে এসেছেন। আর গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক থেকে এই তথ্যটি সামনে এসেছে। মানবাধিকার বিষয়ক এই সংস্থা, নাম কি? গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক, তারা বলছে তারা আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরই এই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত পালিয়ে ইসরায়েলে চলে যায়। কথা ছিল কয়েকদিন তিনি যুক্তরাজ্য সফর করেন। আপনারা জানেন যে ইসরায়েলের খুবই অন্যতম একজন মিত্র হচ্ছে ইসরায়েল যুক্তরাজ্য। বাট যুক্তরাজ্যের মধ্যে বেশ কিছু মানবাধিকার সংস্থাগুলো আছে যারা ব্যাপক প্রভাব রাখে। তার মধ্যে আমরা যে এই সংস্থাটা নিয়ে কথা বলছি, তাদের বক্তব্য, আপনার লন্ডন ভিত্তিক GLNN এবং হিন্দির রজব ফাউন্ডেশন, দুইটা ফাউন্ডেশন তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করেছিল। আর এতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও হয়েছিল। ইসরায়েলি মন্ত্রীর পালানোর ব্যাপারে সংস্থাটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলছে যে তারা একটা পোস্ট দিয়েছে, আর পোস্ট দেওয়ার পর এতে গিদিয়ন সারের একটা ছবিও যুক্ত করে তারা লিখেছে, জরুরি বিজ্ঞপ্তি, আমাদের জানানো হয়েছে গিদিয়ন সার এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছে, তাকে দেখা মাত্রই পুলিশে ধরিয়ে দিন। এর কয়েক মিনিট পর বা কয়েক ঘন্টা পরে তারা আরেকটা পোস্ট করছে যে জরুরি, আমাদের জানানো হয়েছে গিদিয়ন সার তার সফর সংক্ষিপ্ত করে যুক্তরাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন। তিনি গুরুতর অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি, যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ চলমান। যদি তাকে দেখতে পান, লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।